অসংগতি বা কোনো দুর্বলতা আর একটুখানি কঠোর করা দরকার, আমরা করবো, আমাদের কোনো আপত্তি নেই। দ্বিতীয়টা হলো মাদক নিয়ন্ত্রণ সংস্থার কার্যক্ষমতা বৃদ্ধি, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি উন্নয়ন করার উদ্যোগ নিতে হবে। একদম বাস্তবসম্মত কথা বলছেন। আমাদের অধিদপ্তরে আমাদের অফিস আছে শুধু জেলা পর্যায় পর্যন্ত, এখন উপজেলা পর্যায়ে নেয়। কিন্তু আপনারা জানেন মাদক কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে, সুতরাং আমাদের কর্মী বাড়াতে হবে সংখ্যা। এটা আমি আজকেও আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিং ছিল, একটু আগে আসলাম ওখান থেকে, ওখানে আমি কথাগুলো বলেছি। আমাদের মাত্র লোক সংখ্যা এখন কাজ করে 2200 কম, 2200 কম, অথচ দেশে কতটুকু উপজেলা, কত লোক, 17 কোটির মতো লোক, কাজে আরও লোক সংখ্যা দরকার, প্রশিক্ষণ দরকার। এই জন্য আমাদের এই ডিএনসি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক করার একটা প্রজেক্ট নিয়ে হাতে নেওয়া হয়েছে, এটি চলমান আছে। প্রজেক্টটা আমরা অনেক কাজ আগাইছি, আমরা প্রজেক্ট চালু হয়নি এখন, কাজটা প্রজেক্টের কাজটা চলছে। 3 নম্বরে মাদক প্রচারের প্রবণতা কমানোর জন্য সীমান্তে কড়াকড়ি নজরদারি বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এটাও একমত। আপনারা জানেন যে মাদক আমাদের দেশে উৎপাদন হয় না, তৈরিও হয় না। আমাদের এখানে মাদকের ব্যবহার হয় বা ট্রানজিটে ব্যবহার করে আমাদের দেশটাকে, কিন্তু মাদক এসে বাহির থেকে, বিভিন্ন সীমান্ত থেকে ঢুকে। এই জন্য আপনারা জানেন সীমান্তে আমাদের বিজিবি কাজ করছে, এটা বড় দায়িত্ব। কাস্টমসও কিন্তু ওখানে থাকে, আমাদেরও কিন্তু সীমান্তের লোক আছে, সবখানে নাই। যেমন আমাদের টেকনাফ সীমান্তে আমাদের আমরা টেকনাফকে আমরা বিশেষ জোন ঘোষণা করেছি। ওখানে আমাদের একজন সহকারী পরিচয়ের নেতৃত্বে 29 সদস্যের একটি টিম স্থায়ীভাবে কাজ করছে ওখানে। ওখানে তাদেরকে ওয়াকি টুকি দেওয়া হয়েছে, 2টা স্পিড বোর্ড দেওয়া হয়েছে, তারা কিন্তু নাপুদিতে পাহারা দেয়, ওয়াকি টুকির ব্যবস্থা আছে, আমরা একটা টাওয়ারও বসেছি। সুতরাং আমরা তো এককভাবে কাজ করি না, আমরা নোডাল এজেন্সি, মেইন এজেন্সি, কিন্তু আমাদের কিন্তু এই কাজে সহায়তা করে বাংলাদেশ পুলিশ, তারা মাদকের নিয়ে কাজ করতে পারে, বিজিবি, কাস্টমস, তারপর কোস্টগার্ড, তারাও আমাদের সাথে কাজ করছে। বা আমরা এতে একমত, সীমান্ত যদি আমরা আটকে দিতে পারি, সিল করতে পারি ভালোভাবে, মাদকগুলোতে না ঢুকতে পারে, অবৈধ মাদকগুলো সীমান্ত থেকে, তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ, একটা 95% সেফ থাকবো আমরা। আমাদের দেশ তো মাদক তৈরি হয় না, এটা ভালো কথা। আমরা সেই বিজিবিও কাজ করে, আমরাও কাজ করছি। আপনাদের যদি আরও কোনো সাজেশন থাকে যে এখানে কীভাবে কড়াকড়ি করে ঢুকতে পারবে না, আমরা সেটা গ্রহণ করবো, কারণ আমরা বদ্ধপরিকর যে মাদক যাতে না ঢুকতে পারে। 4 নম্বরটা যেটা, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রচার অভিযান এবং শিক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে, এটাও আমাদের চালু আছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কিন্তু কমিটি আছে, আপনারা জানি কিনা জানি না। এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রী সমন্বয় কমিটি আছে। এই কমিটির মধ্যে একজন শিক্ষককে আমরা করছি ফোকাল পয়েন্ট, আমরা একে কী বলি, মেন্টর বলি, মেন্টর, শিক্ষক মেন্টর হিসেবে আছে এই কমিটির। তার নাম এবং মোবাইল নম্বর আমাদেরকে সংরক্ষণ করা আছে, আমরা টাইম টু টাইম যোগাযোগ রাখি। আপনারা জানবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা মাদক বিরোধী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি, আমরা রচনা প্রতিযোগিতা, চিত্র অঙ্কন, বিতর্ক, এগুলো আমরা আয়োজন করি, যাতে এই মাদকের বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়ে। তাছাড়া আমরা কিন্তু আপনারা জেনে থাকবেন 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে 9ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে কিন্তু মাদকের বিষয়গুলো আনা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা টার্গেট করেছি আগামী যে পরবর্তী শ্রেণীগুলো, উচ্চতর শ্রেণীতেও আমরা যে ঢুকাতে পারি এই মাদকের কন্টেন্টটা, যাতে আমাদের শিক্ষার্থীরা মাদক সম্পর্কে জানতে পারে যে মাদকের কুফলগুলো কী। সেজন্য কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এটা 22 টাইম ঢুকানো হয়েছে, 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী, পরবর্তী অন্য শ্রেণীতে আমরা ঢুকাবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি খুশি হবেন, আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে থাকি, এই যেমন মাদক বিরোধী স্লোগান সম্বলিত কিছু খাতা, কলম, স্কেল, পেন্সিল, অনেক ব্যাগ, খাতা, এগুলো আমরা দিয়ে থাকি, যাতে ছেলেমেয়েরা মাদকের সম্পর্কে বুঝতে পারে যে মাদক কুফলগুলো কী। তাছাড়া আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাদক বিরোধী কিছু সাইনবোর্ড তৈরি করবো, বা এই আমরা একটা পরিকল্পনা তৈরি করছি, সাইনবোর্ডের কন্টেন্টটি রেডি করছি। আমরা চাই যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই একটা যদি সাইনবোর্ড থাকে বড় আকারে, ওখানে একটা মানুষের ছবি থাকবে, মাদক খাইলে বা গ্রহণ করলে মানুষের কোন অঙ্গকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে সেই ছবিতে দেওয়া আছে, আমরা যেটা দেখাইতে পারি। এখানে আবার ছোট্ট ছবি আসে, দেখাইতে পারি, এখানে ছোট্ট আকারে আছে, আমি বড় আকার করব, তার নাম দুইটা মানুষের দেহ সম্পর্কে যেটা আছে, ওই ছবিটা বড় করে আমরা যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে লাগাইতে পারি, আমরা গেটের সামনে বা ঢোকার সামনে, তাহলে আমার মনে হয় সেদিন আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, আপনারা বুঝতে পারবেন যে মাদক কত ক্ষতিকর, কোন মাদক খাইলে আপনার কী কী রোগ হয়, কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত করে, সব যে দেখানো আছে। এটা আমরা করব, আমরা একটা ডেভেলপও করছি আমরা। তারপর একটা আছে আপনাদের এই মাদকাসক্তদের পর্যাপ্ত পুনর্বাসন কেন্দ্র এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আপনারা ঠিক কথা বলছেন, যারা বালিশটায় মাদক আসক্ত হয়েছে তাদেরকেও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমাদের সরকারি পর্যায়ে 4টি কিন্তু মাদক আসক্তি নিরাময় কেন্দ্র আছে, চিকিৎসা কেন্দ্র আছে সরকারি পর্যায়ে, 4টি বিভাগীয় 4টি আছে আমাদের।
এছাড়াও আমাদের নিবন্ধিত বেসরকারি আছে 378টি। এভাবে আমরা কাজ করছি, চিকিৎসার ব্যবস্থা আছে। এখন বলছে মানসম্মত, এটা ঠিক কথা, মান বজায় থাকতে হবে। আমরা চেষ্টা করছি মান উন্নয়নের জন্য। যেগুলো সরকারি সেগুলো মান ঠিক আছে, মানে আমরা সবগুলা মেনটেন করছি। বেসরকারিগুলোও কিন্তু আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করার পর সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে গেলে আমরা নিবন্ধন দিয়ে থাকি। তারপরও আমাদের যে জেলা পর্যায়ের কর্মকর্তা আছে, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, তারা একটু টাইম টু টাইম ভিজিট করে দেখেন, পরিদর্শন করেন যে এই বেসরকারি কেন্দ্রগুলো ঠিকমতো চলে কিনা। আমরা মান উন্নয়নের জন্য সচেষ্ট আছি, এটা আমাদের একটা টার্গেটও। আবার একটা বলছেন যে পুনর্বাসিত মাদকাসক্তদের পুনরায় সমাজে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থান ব্যবস্থা করা, এইটা একটা ভালো কথা। তা মাদকাসক্ত হলো, আমরা ট্রিটমেন্ট করলাম, সুস্থ হইলো, এখন তাকে কোনো কাজে না দেবে, তাইলে কিন্তু আবার দেখা দেবে যে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস থাকলে কিন্তু আবার দেখা যাবে খারাপ সঙ্গে মিশবে, আবার হয়তো মাদক গ্রহণ করবে। এই জন্য তাদের কিন্তু আবার এই যে কর্মসংস্থান করা খুব জরুরি। এটার জন্য আমাদের একটা প্রকল্প হাতে নেব, আমরা একটা কমিটিও গঠন করছি। আপনারা জানেন যে আমাদের কারাগারগুলো, এই কারাগারের মধ্যে কিন্তু বন্দীদের ট্রেনিং দেওয়ার জন্য ভিন্ন কিন্তু ট্রেড কোর্স আছে, ওখানে সিলাইতে অনেক ট্রেড কোর্স আছে, ওখানে যারা বন্দী ওদের ট্রেনিং দেওয়া হয়, যাতে বন্দীরা কাজকর্ম শিখতে পারে এবং তখন ওখান থেকে বের হবে, বাইরে গিয়ে কাজ করবে। আমরা একটা টিম গঠন করছি, আমরা টিমটাও কারাগারে পাঠাবো, আমরা ওখানে দেখবো যে কারাগারের মধ্যে কেমন ট্রেনিং দেওয়া হয়। এই অভিজ্ঞতা নিয়ে আমরা আবার একটা প্রকল্প নেব, এরা আমাদের সিদ্ধান্তের মধ্যে আছে। আর শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে স্কুল কলেজ পর্যায়ে মাদক বিরোধী শিক্ষা ও সংস্কৃতি কার্যক্রম, না আগেই বললাম, স্কুল কলেজ পর্যায়ে আমরা সেই যে বিতর্ক প্রতিযোগিতা করি, চিত্র অঙ্কন করি, রচনা প্রতিযোগিতা করি, আর বিভিন্ন সময় আমরা ওই যে মাদক বিরোধী স্লোগান সম্বলিত স্কেল, খাতা কলম বই ব্যাগ এগুলো দিই, এই কাজ আমাদের এবং কালচারাল অনুষ্ঠান হবে। আরও জেনে খুশি হবেন, এই বছর থেকে আমরা কার্যক্রম চালু করছি যে এই বছর প্রত্যেক জেলায় একটি ফুটবল টুর্নামেন্ট হবে। এটা মাদক বিরোধী কার্যক্রম প্রচার করার জন্য, মাদক বিরোধী কন্টেন্ট থাকবে, সাইনবোর্ড থাকবে, প্রচার করা হবে। একটা ফুটবল টুর্নামেন্ট হবে প্রত্যেক জেলায় জেলায়, যাতে ফুটবল একটা জনপ্রিয় খেলা, সবাই আসবে, দেখবে, জানবে, শুনবে, এটা আমাদের কার্যক্রম আছে। এই 3 তারিখই করার কথা ছিল, কিন্তু এই যে আপনাদের আন্দোলনের কারণে জানেন তো তালমাল্লা অবস্থা পরিস্থিতি, আমরা এই 3 তারিখে আমাদের শুরু করার কথা ছিল, আমরা গাজীপুরে করার কথা 3 তারিখে, এটি অগাস্ট, কিন্তু আমরা করতে পারিনি, যেহেতু আপনারা জানেন পরিস্থিতি তো আমাদের অনুকূলে ছিল না, এই জন্য আমরা 3 তারিখে শুরু করার কথা ছিল, আমরা পরে করবো। সারা দেশব্যাপী হবে, প্রত্যেক জেলায় জেলায় হবে ফুটবল টুর্নামেন্ট। এইটা ছোটো না, এটা আমরা অনেক বড় আকারে, এই বিষয়টা অনেক বড় আকারে আমরা সাইনবোর্ড করিয়া স্কুল কলেজে লাগানোর ব্যবস্থা করবো, মানে অনুরোধ করবো। এইটা এখানে প্রত্যেক অঙ্গবন্ধু দেখানো হচ্ছে কোন মাদক খাইলে কোন অঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত হবে, এটা বড় আকারে করা হবে। এটা একটা ভালো বিষয়, এটা দিলে ছেলেমেয়েরা সতর্ক হবে, সজাগ থাকবে। ঠিক আছে, তা মাদক সমস্যার সমাধানে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাইটলি, একজন ছেলেমেয়ের জন্য তার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি পরিবারটা, মা গুরুত্বপূর্ণ। সুতরাং পরিবারের যদি বাবা মা খেয়াল রাখে তার ছেলেমেয়েটা কোথায় যায়, কখন ফেরে, আর তার যদি আচরণে কোনো পরিবর্তন আসছে কি না, মাদক গ্রহণ করলে কিন্তু আচরণে পরিবর্তন আসবে, খিটখিটে মেজাজ হবে, বা সারাদিন ঘুমিয়ে থাকবে, বাসায় ঠিকমতো ফিরবে না, দেরি করে ফিরবে, কোথায় যাবে। বাবা মায়ের কর্তব্য বলে খেয়াল রাখা, আমার ছেলেমেয়েটা কখন গেল, কোথায় গেল, কখন ফিরলো, তার আচরণে পরিবর্তন আছে কিনা খেয়াল করতে হবে। যদি খারাপ কিছু দেখে, লক্ষণ দেখে, তাই তার উচিত কিন্তু এটা ব্যবস্থা নেওয়া। এই জন্য আমাদের কিন্তু মাদক নিরাময় কেন্দ্র আছে, আমাদের এই ঢাকায় একটা আছে কেন্দ্রীয়, এটা তেজগাঁইতে, কেন্দ্রীয় মাদক আসক্তি নিরাময় কেন্দ্র তেজগাঁইতে। এইখানে প্রত্যেক বুধবার আমরা কিন্তু কাউন্সিলিং করে থাকি, অর্থাৎ যারা মাদক আসক্ত হয়ে এখানে ভর্তি হয়েছে তাদের গার্ডিয়ান আসলে আমরা প্রত্যেক বুধবার তাদেরকে আমরা সচেতন করি, আমরা কাউন্সিলিং করি যে একটা মাদক আসক্ত রোগীকে কীভাবে চিকিৎসা দিতে হবে, চিকিৎসা আমরাই দিই, চিকিৎসা পরবর্তীতে তারা কীভাবে তার সাথে ট্রিটমেন্ট করবে, কীভাবে নজর রাখবে, কীভাবে খেয়াল রাখবে, এই কাউন্সিলিং করা হয় কিন্তু, বা আমরা এটা চালাবো ইনশাল্লাহ। মাদক সমস্যার 9 নম্বরটা, মাদক সমস্যার, আপনার নাস্তা নেন, আচ্ছা ঠিক আছে। 9 নম্বরে মাদক সমস্যার প্রকৃত অবস্থা, কারণ এবং সমাধানের উপায় সম্পর্কে গবেষণা করে সরকারের কার্যক্রম যুক্ত করতে হবে। ভালো কথা বলছেন, আমরা কিন্তু বাই দিস টাইম, এই যে অর্থবছর শেষ হলো, জুন মাসে কিন্তু অর্থবছর শেষ হয়, আমি জয়েন করছি 27শে মে, বছর শেষ হওয়ার 1 মাস আগে, এখন 2 মাস 22 দিন। আমরা কিন্তু একটা গবেষণা করছি, এই যে একটা এই বছরের গবেষণা করলাম একটা, এই জুন মাসে শেষ হইলো গবেষণা, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা করছে, ছেলেমেয়েরা, বা ঢাকা ইউনিভার্সিটির টিচার রাইটার গাইড ছিলেন এই গবেষণা। আমরা একটা গবেষণা করছি বাজিস্টে এরপরে, যে কারা কারা মাদক ব্যবসা করে, কী কারণে হয়, পার্সেন্টেজ কত, কোন ধরনের লোক, বয়স কেমন, ইত্যাদি সম্পর্কে তথ্য আমরা বাজিতে পেয়ে গেছি, আমরা দেখা হয়ে গেছে। আচ্ছা, এটা সম্পর্কে আমরা করছি, কোন পেশার লোক যায়, কেন যায়, আমরা গবেষণা বাজি করেই ফেলছি।
ফলাফল আমাদের কাছে আছে। আরও একটা গবেষণা আমরা করবো এই বছর, তা আমাদের নিয়ে যেতেছে। 10 নম্বরে মাদক নিয়ন্ত্রণ অন্যান্য দেশের সাথে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা, এটা ভালো বিষয়। আগেই বলছিলাম মাদক কিন্তু আমরা বানাই না, চাষও করি না, বাইরে থেকে আসে। সুতরাং বাইরে থেকে যে আসে আমাদের সবথেকে কাছের দেশ ভারত এবং মিয়ানমার, 2 দেশ থেকে আসে। ওদের সাথে কিন্তু আমাদের বাই দিস টাইম ভারতের সাথে 7টা আমাদের ডিজি পর্যায়ে দ্বিপক্ষিক আমাদের মিটিং হয়েছে, সমঝোতা হয়েছে। আর মিয়ানমারের সাথে 5টা হয়েছে, আমাদের এমইউ করা হয়েছে। ভারতের সাথে 7টা, মিয়ানমারের সাথে 5টি বাই দিস টাইম মহাপরিষদের পর্যায়ে সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি। এবং আমরা কিন্তু আমাদের একটা গোয়েন্দা কার্যক্রম আছে, কারণ তাদের মাদক যারা ব্যবসা করে তারা কিন্তু প্রকাশ্যে আনে না, গোপনে আনে, চুরাইয়া লুকাইয়া নিয়ে আসে। কখনো পেটের ভিতর নেয়, কখনো ব্যাগের ভিতর নেয়, বিভিন্ন জায়গায়, কখনো ব্রিফকেসের মধ্যে নেয়, অনেকভাবে নিয়ে আসে। এই জন্য গোয়েন্দা তথ্য ছাড়া কিন্তু মাদক ধরা খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। এই জন্য আমাদের গোয়েন্দা ইউনিট আছে, আমরা কাজ করছি তাদের মাধ্যমে, বা আমরা আন্তর্জাতিক পর্যায়ে যারা গোয়েন্দা তাদের সাথে আমরা যোগাযোগ আছি। আপনার যদি খুশি হবেন, আজ থেকে 1 মাস 8-10 দিন আগে আমরা চট্টগ্রামে আমরা 4 কেজি কোকেন সহ এক মহিলাকে আমরা আটক করেছি চট্টগ্রাম বিমানবন্দরে। বা এটাও একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমেরিকান এক গোয়েন্দা সংস্থা আমাদের তথ্য দিয়েছিল এইভাবে যে একটা নাগরিক আসতেছে, সে কোন দেশ থেকে? বাহামা দ্বীপপুঞ্জের এক মহিলা নাগরিক, উনি আসতেছেন মাদক নিয়ে। সে ব্রাজিল হইয়া, দুবাই হইয়া আমাদের এয়ারপোর্টে আসলো। আমরা ওখানে উৎপত্তি থাকলাম। সেই মহিলা আসার পরে ঠিকই তো মহিলার যে লাগেজ আমরা চেক করে আমরা তার ভিতরে কিন্তু 4 কেজি কোকেন পাই আমরা। এটা কিন্তু একটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যেহেতু আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ সুবিধাই তথ্য আমরা পেয়েছি, কিন্তু আমাদের তথ্য কিন্তু আছে, মানে তথ্য আছে, আমাদের একটা নেটওয়ার্ক আছে, কাজ করছে। আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা একটা সংস্থা ইউনিটি আছে, কাজ করে, বা আমরা বাইরের সাথে যোগাযোগ রাখি। যখনই কোনো গোয়েন্দার তথ্য আমরা পাই আমরা সেভাবেই ব্যবস্থা নিই। এর আগেও আমরা চট্টগ্রাম এয়ারপোর্ট ছাড়াও আমরা ঢাকা এয়ারপোর্টও ধরা পড়ছে নাকি, একাধিকবার ধরা পড়ছে। সুতরাং এই কার্যক্রমে চলমান আছে। আমি আবারও ধন্যবাদ জানাই, আমাদের মনের কথাগুলো লিখে নিয়েছেন। প্রত্যেকটা কথার সাথে আমরা 100 ভাগে 100 একমত, কোনো দ্বিমত নেই।